নমস্কার, সমস্ত শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাই ইওর অক্টোপাসের আরও একটা নতুন গল্পে। আমি সৌভিক রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে শোনাতে চলেছি আধুনিক যুগের বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক শ্রী অভীক মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুল্লারি। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 2023 সালের মে মাসের কিশোর ভারতী পত্রিকায়। আজকের গল্পটি করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়ায় আমরা লেখক অভীক মুখোপাধ্যায়ের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজকের গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি সৌভিক এবং বাকি চরিত্রগুলোতে রানা ও সৌগত। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প ভুল্লারি। ওরা দুজনে প্রায় 45 মিনিট ধরে হাঁটছে। হাঁটতে হাঁটতে বড় রাস্তা থেকে ডাইনে নেমে পায়ে হাঁটা পথটা ধরে বনের সামনে এসে দাঁড়ালো। ওরা বলতে বছর 6-7 একটা বাচ্চা ছেলে আর একজন যুবক। লোকটার বয়স 30-এর এপারেই হবে। সুঠাম দেহ, একটা চোখ কানা যুবকের। নষ্ট চোখটার ওপরে কপালে কাটা একটা দাগ জল করছে। বনে ঢোকার ঠিক আগের মুহূর্তে যুবক একবার আকাশের দিকে মুখ তুলে তাকালো। চালের পিটুলির ঘোলাটে সাদা ফোঁটার মতো কার্তিক পূর্ণিমার চাঁদটা আকাশে অনেক উঁচুতে দুলছে। তার নিচে সহ্যাদ্রি পর্বত, আর পর্বতের গায়ের বনানীর নরম সবুজ রংটা এই সন্ধ্যের ঝোঁকে কালো দেখাচ্ছে। দুধের স্বরের মতন ঘন কুয়াশা প্রায় চেপে চুপে কৃষ্ণবর্ণের সবুজ আভার সবটুকু চুষে বের করে ফেলবে মনে হচ্ছে। যুবক বাচ্চাটাকে পেয়েছে নানে ঘাটের কাছে একটা বাস স্টপে। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল আর কাঁপছিল। ভয়ে জড়সড় হয়ে বসেছিল একটা বেঞ্চের ওপর। সঙ্গে কেউ আছে কিনা জিজ্ঞেস করলে বলতে চায় না। শেষে সে নিজের ঝোলা ব্যাগটা থেকে বারবন বিস্কিটের একটা প্যাকেট বের করে এগিয়ে দিয়ে বলেছিল, খাবে? ছেলে ভোলানো বোধহয় একেই বলে। ঝপ করে বাচ্চাটার কান্না থেমে গেল। ঠিক এই বিস্কিটটাই খেতে বাচ্চাটা দারুণ ভালোবাসে, কিন্তু ওর মা কিছুতেই খেতে দিতে চায় না। বায়না করলে বলে পেটে লাগবে। আসলে ওর মায়ের এসব কিনে দেওয়ার মতন আর্থিক সঙ্গতি নেই। সে বেচারি 2-4 বাড়িতে কাজ করে পেট চালায়। ভালো বিস্কুট কেনা তাই ওদের কাছে বিলাসিতা। প্যাকেটের মধ্যে রাখা সার দেওয়া বিস্কিটগুলোর মধ্যে থেকে বাচ্চাটা 3টে বিস্কিট টেনে নিয়েছিল। মুখে অনাবিল আনন্দের ঝিলিক। ছেলেটা জোড়া বিস্কুট ছাড়িয়ে মাঝখানের গাঢ় বাদামি ক্রিমটায় জিভ ডুবিয়ে দিল। খাচ্ছে, মুখ সরিয়ে নিচ্ছে, আবার খাচ্ছে। যতবার বিস্কিটটা মুখের কাছে নিয়ে যাচ্ছে তাতে মৃদু কাঁপুনিদের সমান। থুতনিটাও কাঁপছে অল্প, সঙ্গে চোখের পাতা আর ঠোঁট জোড়াটা। দেখে ভারী মায়া হবে। এই কে নাম? বাচ্চাটাকে যুবক নাম জিজ্ঞাসা করল। ছেলেটার দৃষ্টি হতবিহ্বল। তোমার নাম জিজ্ঞেস করছি। রমন। বাড়ি কোথায়? পালেগুডা গ্রামে। পালেগুডা? সে তো শিব পাহাড়ের উপারে। রমন চুপচাপ হয়ে গেল। নিজের গ্রামটার নামের বেশি সে আর কিছুই জানে না। এখানে কি করে এলে? এই মেলা এসেছিলাম, হারিয়ে গেছি। এই এলাকায় কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি উপলক্ষে মেলা বসে। আশেপাশের 40-50টা গ্রামের লোক আসে, বিস্তর ভিড় হয়। কার সঙ্গে এসেছিলে? আম্মার সঙ্গে। কে কে আছে বাড়িতে? আম্মা। শুধুই আম্মা? আর কেউ নেই? লোকটা চোখ ছোট করে প্রশ্ন করে। না। মায়ের নাম কি? প্রিয়ামণি। ও, আমি তোমার মাকে চিনি। কথাটা শুনে এই প্রথমবার যুবকের দিকে ভালো করে তাকালো রমন। এতক্ষণ কেমন যেন ভয় করছিল তার। কপালের ওই কাটা দাগ, নষ্ট চোখ, শক্ত ঠনঠনে মুখ, সবকিছু মিলিয়ে ভয়ের তোড়া ঠেকছিল।
কিন্তু তার মাকে লোকটা চেনে বলতেই যুবকের গলার খসখসে স্বরে যেন ডিমের কুসুমের মতন প্রলেপ লেগে গেল। এরপর যুবক একটা চায়ের দোকান থেকে দুধ কিনে রমনকে খাইয়েছে। রমন চুপচুপ করে দুধটা শেষ করার পর যুবক একটা পুরনো অথচ পরিষ্কার রুমাল দিয়ে তার ঠোঁট মুছিয়ে দিয়েছে সযত্নে। সব শেষে হাত বাড়িয়ে দিয়ে বলেছে, চলো আমরা এবার হাঁটা দিই, শিব পাহাড় পেরিয়ে পৌঁছতে আরও 1 ঘন্টা লেগে যাবে। সেই হাঁটা শুরু। এখন দুজনে শিব পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে। সামনে শুরু হয়ে গিয়েছে অরণ্য। সহ্যাদ্রি পর্বতকে স্থানীয় লোকে শিব পাহাড় বলে ডাকে। বনের মধ্যে দিয়ে যেতে হবে, বাসে করে গেলে হতো না? আসলে এই অরণ্য নিয়ে অনেক কিংবদন্তি। পূর্ণিমার রাতে নাকি এই বনের গাছপালা নিজেদের মধ্যে জায়গা বদলায়। এখানে ভূত প্রেত ঘোরে। কেউ ভুল করেও তাই বনে ঢোকে না, ঢুকলে সে পথ হারিয়ে ফেলে, বেঁচে ফেরে না আর। ছোট্ট রমণীর কানেও এই কথা প্রবেশ করেছে, তাই সে ভয় পেয়েছে। এটাই শর্টকাট। রমণ যুবকের চোখের দিকে তাকালো, তারপর তার কপালের কাটা দাগটায়, তারপর রগ ওঠা ঘাড়ে, তারপর আবার চোখের ভেতরে। শেষে চোখে চোখ রাখতে না পেরে দৃষ্টি নামিয়ে নিল মাটিতে। বাস বন্ধ হয়ে গেছে। রমণের খেয়াল হলো কিনা কে জানে, ওর মা মেলায় আসার সময় বলেছিল সন্ধে 6টার পরে এই রুটে আর বাস চলে না। এখনো কতটা হাঁটতে হবে মামা? রমণ ঠিক কি সম্বোধন করবে ঠিক করতে পারছিল না, তাই যুবকই তাকে বলেছে মামা বলে ডাকতে। অনেকটা। কষ্ট হচ্ছে, আমি আর হাঁটতে পারছি না। কিচ্ছু করার নেই, দরকার হলে একটু জিরিয়ে নাও। বনের ভিতর দিয়ে এই রাস্তাটা শর্টকাট। বাস রাস্তা ধরে হাঁটলে আরও 2 গুণ পড়বে। তেমন হলে তোমাকে আমি কোলে পিঠে করে নিয়ে যাব। পিঠে তুলতে হয় না রমণকে, সে হেঁটেই এগোয়। এখন ওরা দুজনে অরণ্যে প্রবেশ করেছে। সামনে হালকা জঙ্গল হলেও যথেষ্ট অন্ধকার চারপাশে। ছ্যাঁত করে 2টো লাল কলির মতন কি যেন সরে গেল একপাশে। কোনো বন্য প্রাণী হবে বোধহয়। রমণের মনে হালকা ভয় এখনো আছে। মামাকে নিয়ে প্রশ্ন উঠেছে, মামাকে নিয়ে ঢোকিলে প্রশ্নটা হাওয়ায় ভাসিয়ে দিল রমণ। মামা, তুমি কি আমাদের গ্রামেই থাকো? তাহলে? দুবাইতে। দুবাই? সেটা কোথায়? অন্য দেশ। কি করো সেখানে? তেলের খনিতে কাজ করি। তাহলে এখানে কি করছো? বাড়ি থেকে খবর পাঠিয়েছে, তাই ফিরছে। দুবাই যেতে কতক্ষণ লাগে? 4 ঘন্টা। মাত্র? ততক্ষণে তো আমাদের গ্রামে পৌঁছে যাব। প্লেনে যেতে হয় দুবাই, প্লেনে 4 ঘন্টা। বনের এই জায়গাটায় গাছের ছায়া একটু পাতলা, আকাশের চাঁদ দৃশ্যমান, জ্যোৎস্না গলে পড়ছে পাতাদের ফাঁক দিয়ে। সেই আলোয় রমণ যুবকের দিকে তাকালো, চোখে অগাধ অবিশ্বাস। প্লেনে? মানে আকাশে যে প্লেন উড়ে যায়, ওই প্লেনের পেটের ভেতরে বসে তুমি দুবাই যাও? প্রতিবার ওভাবেই যাই। মা বলে প্লেনে করে শুধু শাহরুখ খান যায় আর নরেন্দ্র মোদী যায়। আগে শুধু বড় বড় লোকেরাই যেত, এখনকার দিনকাল বদলেছে। মন দিয়ে লেখাপড়া করলে যে কেউ যেতে পারে। লেখাপড়া? তুমি লেখাপড়া জানো? আচ্ছা, তুমি কি মাস্টার? বললাম না, তেলের খনিতে কাজ করি। জানো, আমার একটা সত্যিকারের মামা আছে, মাস্টার। কিন্তু মামা আমাদের দেখতে আসে না, আমরা গরিব বলে। মা মামার জন্য কাঁদে। আমাদের গ্রামের নাগ দেবতাকে ভাই বলে ফোঁটা দেয়। যুবক আর কোনো উত্তর দিল না। রমণের প্রশ্ন কিন্তু শেষ হয়নি, বকে চলেছে না গাড়ি। হয়তো নতুন এই মামার প্রতি ভীতি কিছুটা কমেছে। রমণকে চুপ করানোর জন্য কিংবা হয়তো এমনি যুবক নিজের ঝোলা ব্যাগ থেকে
এবারে একটা লজেন্স বের করে ওকে দিল। চুষে চুষে খাও। লজেন্সটা অদ্ভুত দেখতে। মানুষের চোখের জল যখন গড়িয়ে পড়ে তখন ঠিক যেমন দেখায়, তবে চোখের জলের ফোঁটার থেকে আয়তনে অনেকটাই বড়। মন খুশি করে লজেন্সখানা মুখে পুরে চুষতে শুরু করে দিল রমন। কয়েক সেকেন্ড চষার পরেই কটাং করে কামড় মারল। অমনি একটা তীব্র শীতল ঝাঁঝে তার গলাটা রুদ্ধ হয়ে এলো। বললাম না চুষে খেতে, ওইভাবে কেউ কামড় দেয়? কাস্তে কাস্তে বুকে লাগছে রমণী। মুখের ভেতরটা হিম শীতল। কাশির সঙ্গে সঙ্গে তার ফুসফুস দুটো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসবে মনে হচ্ছে। মা থাকলে ফোঁ দিত। ভাবতে ভাবতে অনেক কষ্টে নিজেকে সামলালো রমন। যুবক কটমট করে তাকিয়ে এগোতে বলল। সামনে শুরু হয়ে গেছে ঘন বন। আকাশে তরল নেশার মতো জ্যোৎস্না ছড়ানো থাকলেও বনাঞ্চলে একটা অস্বস্তির আমেজ। পাহাড়ের সানুদেশ থেকে আরম্ভ করে এখান থেকেই ধাপে ধাপে উঠে গেছে শাল, সেগুন, বাবলা, মহুয়া, এদের নিবিড় নিবদ্ধ অরণ্য। বড় বড় পাতা স্তরে স্তরে সূর্যকে আড়াল করে এমন এক প্রায় অন্ধকার নিভৃত লোক সৃষ্টি করেছে যে সেখানে চাঁদের আলো ঢোকা বাতুলতা মাত্র। একটা বন্য পশু ডেকে উঠল। রমন প্রচণ্ড ভয়ে যুবককে চাপটে ধরল। ভয় পেলে নাকি? না না। তাহলে ভয় পেয়েছে দেখাতে না চেয়ে কথা ঘোরালো রমন। আর কতটা হাঁটতে হবে? এই তো একটুখানি। কখন থেকে বলে যাচ্ছ একটুখানি একটুখানি? 1 ঘন্টা বলেছিলে তখন, কতক্ষণ হয়ে গেল? রমন দাঁড়িয়ে পড়েছে। রাগ নাকি কষ্ট হচ্ছে কে জানে। ছোট্ট হাত দুটোকে মুঠো করে মাটিতে দুবার পা ঠুকল, চোখে জল। তুমি বলেছিলে আমাকে মায়ের কাছে নিয়ে যাবে। রমনের কণ্ঠে এখন অভিযোগের সুর। হাঁটু গেড়ে বসল যুবক। তার মুখটা এখন রমনের মুখের উচ্চতায় নেমে এসেছে। হিম শীতল স্বরে বলল, সেখানেই যাচ্ছি। বাচ্চাদের বায়নাক্কা সামলানোর অভিজ্ঞতা লোকটা ঢের আছে। সে জানে কি করে খুদেগুলোকে শান্ত করতে হয়। আমরা কখন থেকে হাঁটছি বলো তো? আমার পায়ে লাগছে, পেটে টান ধরছে। মা বলে অচেনা মানুষকে বিশ্বাস করতে নেই। তুমি অচেনা, তুমি আমার মামা নও, তুমি দুষ্টু লোক। যুবকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এ বাবা, চুপ কর, চুপ চুপ হয়ে যাও, চুপ। দেখো দেখো কেমন ছোট বাচ্চার মতো কাছে দেখো। আমি দুষ্টু লোক নই রে বাপু, আমি তোমার মাকে চিনি, বললাম না? আমি রমন আর কোনো কথার তোয়াক্কা না করে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে তার নাক দিয়ে শিকনি গড়িয়ে পড়ছে। শোঁ শোঁ করে নাক টানছে বাচ্চাটা। শান্ত শান্ত হয়ে যা, শান্ত শান্ত। বাড়ি গিয়ে পড়লেই মাকে পাবে। মা গরম গরম খাবার করে খাওয়াবে। মা খাওয়াবে শুনেই মনে হয় রমন চুপ করল। নিজের শার্টের হাতায় ঘষে নাকটা মুছল। নিজের ব্যাগ থেকে জলের একটা বোতল বের করে রমনের ঘাড়ে মাথায় একটু জল দিয়ে বলল, কে মাথা ঠান্ডা হয়েছে এবার? গুড বয়ের মতোই মাথা নাড়ল রমন। আবার এগোতে শুরু করবে এমন সময় থমকে দাঁড়ালো যুবক। কিছু একটা সমস্যা হয়েছে। বনের মধ্যে দিয়ে স্থানীয় মানুষেরা যাতায়াত করায় পায়ে চলা সুঁড়ি পথ তৈরি হয়ে যায়। সেটা ধরেই এগোচ্ছিল এতক্ষণ। আচমকাই পথটা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। লোকটা চোখ কচলে দেখল। অস্বস্তি একটা হচ্ছে, সেটা রমনও বুঝতে পেরেছে। তার মনে হলো
চোখের সামনেই বড় বড় গাছগুলো নিজেদের জায়গা বদল করে ফেলেছে। ঠিক কি ঘটেছে সে বুঝে উঠতে পারল না। শিব পাহাড়ের এই অরণ্য নিয়ে শোনা কিংবদন্তিগুলো এবার রমণের মাথায় কিলবিল করছে। ভয়ে তার কপাল তপতপ করছে। ঘাড়ের কাছে প্রচণ্ড চাপ অনুভব করছে রমণ। আতঙ্কে সে চিৎকার করে কেঁদে উঠল। লোকটা রমণকে জড়িয়ে ধরে সামলাতে যাবে কি রমণ ছিটকে ফেলে দিল তাকে। তারপর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মনের গভীরে ছুট দিল। যুবকও ছুটল রমণকে ধরবে বলে। শুকনো পাতা মারিয়ে ছুটছে বলে জায়গাটা খসখসে আওয়াজে ভরে উঠেছে। প্রতিধ্বনি হচ্ছে শব্দটা। এত ছোটাছুটির মধ্যেই রমণ আর যুবক দুজনেই হঠাৎ অনুভব করল তাদের দুজোড়া পায়ের শব্দের বাইরেও অপর কারোর পায়ের শব্দ শোনা যাচ্ছে। কেউ বা কারা যেন তাদের ধাওয়া করেছে। ছুটতে ছুটতে বেসামাল হয়ে যুবক একটা শিশু গাছের কাণ্ডে বেশ জোরে ধাক্কা খেয়ে পড়ে গেল। ভূপতিত অবস্থাতেই সে জোছনার আলোয় দেখল হাত 10 দূরে মাটিতে হাওয়ার একটা ঘূর্ণি জন্ম নিচ্ছে। নিমেষের মধ্যে ঘূর্ণাবর্তটা তীব্র হয়ে উঠল। ঝরা পাতা ভাঙা ডালগুলোকে শূন্যে তুলে কুড়িয়ে ছত্রাখান করে দিল। বড় বড় পাতার মরমরে অবিরত এক ধরনের শব্দ হচ্ছে। এ কি? এটা কি প্রেতাত্মার নিঃশ্বাস? যুবক উঠে বসল। চোখ দুটো একবার বুঝেই আবার খুলে নিজেকে শান্ত করবার চেষ্টা করছে। এত বিশৃঙ্খলার মধ্যেও সে শোনার চেষ্টা করছে কেউ তাদের ধাওয়া করেছে কিনা। এমন সময় মহুয়া গাছের একটা ডাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তার সামনে। ভাঙা ডালপালা পেরিয়ে তার চোখ এখন আরেকটু দূরে নিবদ্ধ। সে রমণকে দেখতে পেয়েছে। একটা প্রকাণ্ড গাছের গুঁড়ির কাছে গুটি সুটি মেরে বসে কাঁপছে বাচ্চাটা। কত ছড়া! ঠাস করে রমণের পশ্চাৎ দেশে একটা চাপন মারল যুবক। রমণ আর কাঁদতেও পাচ্ছে না। এতক্ষণ ধরে এই মায়াবী অরণ্যের যে তাণ্ডব সে দেখেছে তার তুলনায় এই আলতো চপেটাঘাত কিছুই নয়। এই মাঠটুকু তার প্রাপ্যই ছিল বলে সেও ধরে নিয়েছে। শুধু আস্তে করে বলল, মামা, আমি হারিয়ে গিয়েছিলাম। যুবক আকাশের দিকে মুখ উঁচিয়ে কি যেন দেখে বলল, হারিয়ে গিয়েছিলাম নয়, এখনো হারিয়েই রয়েছি আমরা। সব তোমার উজ্জুকপনার জন্য হলো। এবার রমণ ভ্যাঁ করে কেঁদে ফেলল। হাত তুলে একটা দিকে দেখিয়ে বলল, আমরা ওই দিকটা থেকে এসেছিলাম। আমরা যখন বনে ঢুকেছিলাম তখন চাঁদটা আমাদের মাথার পিছন দিকে ছিল, এখন আমাদের সামনে রয়েছে। ইসকা মতলব আমরা যেদিক থেকে এসেছিলাম সেই দিকেই ফিরে চলেছি। না ব্যাপারটা ভীষণ গোল মেলে ঠিকছে, একদম একদম জন্তর মন্তর जैसा भीषण गोल मेले। और इखाने कोई तो है उस जंगल में जो हमारे पीछे पीछे आ रहा है। এই প্রথমবারের জন্য রমণ যুবকের কণ্ঠে ভয় অনুভব করল। ভয় রমণও কম পায়নি নতুন লোকটাকে দেখে। যুবকের আড়ালে গিয়ে দাঁড়িয়েছে। আগন্তুকের পরনে খাটো ধুতি, গায়ে সাদা শার্টের ওপরে একটা কালো কোট পরেছে। শার্টখানায় দারিদ্র্যের হলদেটে ছোপ। কোটটার রঙও অবশ্য ধুয়ে ধুয়ে আর কালো নেই। লোকটার ডান পায়ে একটা বালা, রূপোর মনে হচ্ছে। হাতে একটা বড় লাঠি। এদিকে বাগালরা এমন দণ্ড নিয়ে পশুচারণ করতে বেড়ায়। মাথার আকারটা ডিমের মতো। একটা লাল ফেটটি বেঁধেছে লোকটা।
স্থানীয় গ্রামবাসী হবে হয়তো। নতুন ব্যক্তিকে হেঁটে আসতে দেখেই রমনের কান্না বন্ধ হয়ে গেছে। লোকটার হেঁটে আসার মধ্যে অদ্ভুত একটা ছন্দ আছে। হাঁটছে আর হাতের লাঠিটা মাটিতে ঠুক ঠুক করে ঠুকছে। লোকটা এবার যুবকের পোশাকটা খুঁটিয়ে দেখল, জিন্স টি শার্ট। তারপর দেখল রমনকে। বেচারার হাফ প্যান্টে চোর কাঁটা লেগেছে, শার্টের হাতা ছিঁড়ে গেছে, কাঁদো কাঁদো মুখটা একেবারে কালি। মুখ থেকে খৈনির একটা দলা থু করে ফেলে আগন্তুক প্রশ্নটা যুবককে উদ্দেশ্য করে ছুঁড়ে দিল। এত রাতে এই বনে কি করা হচ্ছে সাহেব? এ আমার বোনের ছেলে রমন। আমরা পালেগুড়া যাচ্ছি। এটা শর্টকাট। বহুবারই জঙ্গল পেরিয়ে গেছি আমি, কখনো রাস্তা হারাইনি। কিন্তু আজ যে কি হলো, 1 ঘন্টার উপর বনের মধ্যে হাঁটছি তো হাঁটছি। ধুতিওয়ালা লোকটা এবার উবু হয়ে মাটিতে বসল, আরেকবার থু করে তামাক ফেলল। রমন লক্ষ্য করল লোকটার দাঁতগুলো অদ্ভুত তীক্ষ্ণ, খয়াটে, তামাকের ছোপে ক্লিষ্ট। খসখস করে নিজের দাপনাটাকে অভ্যেসের মতন চুলকে বাগালটা বলল, পালেগুড়া তো উত্তরে পড়বে, তোমরা তো উল্টো দিকে চলে এসেছো। রমনের মনে হলো ওভাবে যদি সে দাপনা চুলকোয় তাহলে চামড়া ছিঁড়ে নখের ডগায় উঠে আসবে। ঠিকই ধরেছি, আমরা পথ হারিয়ে ফেলেছি। সাহেব, তোমায় দেখে মনে হচ্ছে তুমি এখানকার লোক নয়। না না, মামা এখানকারই লোক, আমার মাকে চেনে। আগ বাড়িয়ে কথাটা বলে দিল রমন। মামা হলে তো মাকে চেনারই কথা। সাহেব, কি বলছে ছেলেটা? তুমি ওর নিজের মামা নও নাকি? ওই তু তো মামা আর কি। এই ছেলে, তুমি ঠিক জানো যে এই লোকটা তোমার মাকে চেনে বা তোমার মা একে চেনে? এবার প্রশ্নটা রমনকে করা হয়েছে। রমন ঠিক কি উত্তর দেবে ভেবে পায় না। দুজন বড় মানুষের কথার মাঝে এভাবে প্রশ্ন তার দিকে ধেয়ে আসবে এটা সে আশা করে। শুধু আস্তে করে বলল, আমাকে ক্রিম বিস্কুট দিয়েছিল। যুবক বেশ বিরক্ত সহকারে বলল, দেখুন দাদা, যদি কোনো হেল্প করার থাকে তা করুন, ফালতু মাথা খাবেন না, ঠিক আছে? আমি আমার ভাগ্নেকে নিয়ে আমার দিদির কাছে যাচ্ছি। পালেগুড়ার পথ দেখাতে পারলে দেখিয়ে দিন। বাগালটা ফটাস করে হাত চালিয়ে নিজের গালে মশা না কি একটা মারল। মশাই হবে, রক্ত খেয়ে টুসটুস করছিল। সেই রক্ত হাতে লেগেছে। রক্তটা ধুতিতে মুছে নিয়ে কোমরের গেঁজি থেকে খৈনি আর চুন বের করে আনল। তারপর ওই হাতেই খৈনি মুলে মুখে সেটাকে চালান করে যুবকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কেটে কেটে উচ্চারণ করল, ভুল্লাড়ি। ভুল্লাড়ি। এই শব্দটাই বনে ঢোকার আগে রমনের মনে ঘুরপাক খাচ্ছিল। সে ভুলবে কি করে? সে কেন, তাদের তালুকের কোনো বাচ্চাই এই শব্দটা ভুলতে পারবে না। প্রতি রাতে যখন বাচ্চারা ঘুমানোর সময় দুষ্টুমি করে, তখন মায়েরা ভুল্লারির গল্প বলে ভয় দেখিয়ে তাদের ঘুম পাড়ায়। কিংবদন্তি হল শিব পাহাড়ের গায়ে যে গহীন অরণ্য আছে তার একটি অংশ পূর্ণিমার রাতে জীবন্ত হয়ে ওঠে। তারই নাম ভুল্লারি। শত শত প্রেতাত্মার বাস সেখানে। সেই অংশ ওলট পালট হতে থাকে। এখানকার গাছ ওখানে, ওখানকার গাছ এখানে হয়ে যায়। চাঁদনি রাতে ভুল্লারির ভুল ভুলাইয়াতে যদি কোনো পথিক ভুল করে ঢুকে পড়ে তাহলে সে নিশ্চিত পথ হারাবে। ভুল্লারির জীবন্ত অরণ্য তাকে তার গন্তব্যের উল্টো দিশায় নিয়ে যাবে। গ্রামের বড়রা বলেন, বছরের 12টা পূর্ণিমায় কম করে 12 জন ভুল্লারির পেটে যায়, তারা আর ফেরে না। কোনো ক্রমে পূর্ণিমাতে একবার ভুল্লারিতে ঢুকে পড়েছে কি মরেছে।
তাই ভুল্লারি শুনেই ভয়ে দিশাহারা হয়ে রমন চেঁচাতে শুরু করল। তার সঙ্গে তালে তালে পাগলের মতন পা ঠোকে। আমি মায়ের কাছে যাবো, আমি এক্ষুনি মায়ের কাছে যাবো, তোমরা আমাকে মায়ের কাছে এক্ষুনি নিয়ে চলো। বাগাল লোকটা রমনের কাছে এসে মাথায় হাত বুলিয়ে সহানুভূতির সুরে বলে, চিন্তা নেই বাছা, আমি নিয়ে যাব। তুমি পারবে ভুল্লারি থেকে বেরোতে? রমন মনে হলো এই কথায় একটু আশ্বস্ত হয়েছে। আরে আমি তো এখানেই বড় হয়েছি, বনে বনে পশু চড়াই, সব চিনি। আমি তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেব, সঙ্গে তোমার মামাকেও। বলতে বলতে বাগাল আর চোখে যুবককে জরিপ করে নিল। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে লোকটা রমনের মাতুল। চলো তবে, এক্ষুনি চলো। কান্না থেমে গেছে রমনের। এক রাতে আর কতই বা কাঁদবে। চলো বলেই বাগালটা লাঠি ঠক ঠক করে হাঁটা দিল। এক হাতে সে রমনের বাহুমূলের কাছটা ধরেছে। যুবক তাদের অনুসরণ করতে লাগল, কিন্তু তার মনের মধ্যেকার চাপা ভাবটা এখনো যায়নি। একটু আগে সত্যি গাছগুলো চরম জীবন্ত প্রাণীর মতন আচরণ করতে লেগেছিল, সেটা সে ভুলতে পারছে না। এবারে আর পাহাড় অতিক্রম করে যাওয়ার চেষ্টা না করে তারা পাহাড়ের পাদদেশের সমান্তরালে হেঁটে চলেছে। রমনের মুখে একটু হাসি ফুটেছে। বাগাল লোকটা যুবককে প্রশ্ন করল, সাহেব, কি করা হয়? চাকরি করি। কোথায়? বোম্বাই? তার ড্রেস পোশাক দেখে তো একেবারে হিরোর মতন মনে হচ্ছে। দুবাই। উত্তরটা রমন দিয়ে দিয়েছে। দুবাই? জানো, মামা ওখানে প্লেনে করে যায়, অনেক পড়াশোনা জানে। বাগালের চোখ দুটো ধক করে জ্বলে উঠল। রমনকে বলল, প্লেনে উঠতে গেলে তো আর পড়াশোনা জানার দরকার নেই, এখন সবাই প্লেনে চড়তে পারে। বাগালের এই তেরিয়া কথায় যুবক রাগ করে থাকলে ভাবে ভাবে বোঝা গেল না। সাহেব, এই বাবুর মায়েরা কবন? বাগাল কিন্তু যুবককে যাচাই করার কোনো সুযোগ হাতছাড়া করছে না। মামা থমকে দাঁড়িয়ে একটা বিড়ি বের করে ধরাল। রমন এই অল্প আলোতেও স্পষ্ট দেখেছে মামার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। খেয়াল নেই কবন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। বাচ্চাটা নানেঘাটের কাছে একটা বাস স্ট্যান্ডের কাছে বসে বসে কাঁদছিল। আমি ওর গ্রামের নাম, মায়ের নাম জিজ্ঞেস করায় ও বলতেই মাথায় এলো। বাহ, এতদিন দূরে থাকলেও সব বলেনি, নইলে আজকালকার দিনে কেই বা কার জন্য সময় দেয়। আমার ছেলেটাও বাইরে কাজ করার জন্য গেল, সে আর ফিরেও দেখে না আমরা কেমনভাবে থাকি। কিন্তু তোমার কথায় বাপু অন্যরকম একটা টান আছে, ঠিক এখানকার কথার মতন নয়। তা তোমার বাপ মা তারা? পথ চলতে চলতে এমনিতেই মাথা ধরে যাচ্ছে, তার উপরে এত প্রশ্ন। যুবক বলল, আর দেখুন, আমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, আর তার উপর এই বাচ্চাটার ভ্যানতার শেষ নেই। আমি ওকে শুধু একবার ওর মায়ের কাছে পৌঁছে দিতে চাইছি, আর আপনি এমন প্রশ্ন করে চলেছেন যেন আমি একে নিয়ে পালাচ্ছি। চুকচুক করে মুখে আওয়াজ করলো বাগালটা। লোকটার দুই হাত দুই কানে চলে গেছে ক্ষমা চাইবার মুদ্রায়। ও কথা কেন ভাববো সাহেব, আপনি শিক্ষিত মানুষ, ফিটিং ফাটিং ড্রেস আপনার। পথ চলার সময় দুটো কথার কথা জিজ্ঞেস করেছি আর কি। ঠিক আছে, আর জানতে চাইবো না কিছু, আপনি যখন রাগ করছেন। বড় রাস্তার কাছে এসে পড়েছি আমরা, তবে এইটুকু পথ ওভাবে মুখ বুজে যেতে ভালো লাগবে না। আমি বরং আপনাদের একটা ছোট গল্প শোনাই। রমন এতক্ষণ একটু তিরিং বিরিং করে চলছিল। গল্প শোনাবে শুনে কান খাড়া করে ধীরে ধীরে এগোতে থাকলো।
যুবকের মুখে কোনো বিকার নেই। এক বাপ ছেলের গল্প। ছেলেটাকে ছেলে ধরা তুলে নিয়ে যায়, তারপর তার বাবা তাকে খুঁজতে বেরোয়। একটু থেমে বাগাল আবার বলে উঠল, ছেলেটাকে খুঁজে পেলেও তার প্রতিশোধ আজও শেষ হয়নি। সে আজও এই বনেই ঘুরে বেড়ায়। ভূত হয়ে? গোল গোল চোখ করে রমন জানতে চাইল। মুখে রাখা তামাকটাকে জিভ দিয়ে ঠেলে ওলট পালট করে বাগাল বলল, না, ইচ্ছাধারী সাপ হয়ে। বাগালের মধ্যে গল্প বলার একটা ঝোঁক এসে গেছে। সবাই জানে এখানকার গ্রামগুলোতে ছেলে ধরাদের ভীষণ উৎপাত। রমনকে দেখিয়ে বলল, এই রকম বাচ্চা ছেলে পেলেই বেটারা তুলে নিয়ে চলে যায়, তারপর চড়া দামে বেচে দেয় আরবের হারেমে। হারেম কি? ওখানে নিয়ে গিয়ে কি করে? অপাবৃদ্ধ মুখে রমন প্রশ্ন করল। বাগাল প্রবলভাবে মাথা নেড়ে বলল, সে অনেক জটিল ব্যাপার। তোমার মতন বাচ্চাদের সামনে ওসব না বলাই ভালো, ভয়ে রাতে ঘুম আসবে না। হারামে বাচ্চাগুলোকে দিনরাত কাঁদতে থাকে, মাকে ডাকে, কিন্তু তারা বুঝতেই পারে না যে আর কোনো দিন তারা মায়ের দেখা পাবে না। কথাগুলো বলতে বলতে বাগাল যেন কোথায় হারিয়ে যায়। আবার মুহূর্তের মধ্যে তার সম্বিত ফিরলেই বলতে শুরু করে, এখানকারই একটা গ্রামে একটা বাচ্চা ছেলে ছিল, তার নাম তাম্বি। এই ধরো তোমারই মতন বয়স। তাম্বির বাবা ছিল অম্বি, আর মায়ের নাম রূপা। কি মিষ্টি ছেলেটা। তাম্বি কখনো দুষ্টুমি করতো না। তার বাবা মা গরিব হলেও তাকে যা কিনে দিত, যা খাওয়াতো, তাতেই সে খুশি ছিল। সব সময় এক মুখ হাসি। গরিবের ঘরে রাজপুত্র যেন। একদিন তাম্বি নিজের ঘরের পিছন দিকটায় খেলছিল। সেখান থেকে এই ছেলে ধরারা তাকে তুলে নিয়ে যায়। রূপা বাড়িতে থাকলেও টের পায়নি, আর বেচারা বাপটা গিয়েছিল নিজের কাজে। যখন তারা বুঝতে পারলো ছেলেটার হদিস মিলছে না, ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তখন দুজনেই কপাল চাপড়াতে লাগলো। রূপা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। অম্বি গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ছেলেকে খোঁজার কাজ চালাতে লাগলো। নদীতে নেমে ডুবে গেল কিনা দেখা হলো, ছেলের তো খোঁজ নেই। রাতে তারা মশাল জ্বালিয়ে বনে ঢুকলো। প্রত্যেক কোণে ছেলে ফেললেও তাম্বিকে আর পাওয়া গেল না। এত বড় বনে ওভাবে পাওয়াও মুশকিল, অপ্রত্যাশিতভাবে কথাটা বলল যুবক। সাহেব, তোমার ছেলে হারায়নি তাই ওভাবে বলতে পারলে। যার বুকের ধন যায় সেই হাঁকু পাকু করেই খোঁজে গো। ধক করে জ্বলে উঠেছে বাগালের চোখ দুটো। যুবক আর নজর মেলালো না, মুখ নামিয়ে নিল। তারপর খুঁজে পেল তাম্বিকে? না গো, পাওয়া গেল না। উত্তর ছোট্ট হলেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বাগালের মুখ থেকে। মুহূর্তের জন্য রমনের মনে হলো চাঁদের রূপলি আলোয় বাগালের চোখের কোণ চিকচিক করে উঠেছে। রমনের কান্নাও পেয়ে গেছে, গলার কাছটাতে ভীষণ ব্যথা করছে। তাম্বিকে আর পাওয়া যায়নি। সেদিনও নয়, তারপরের দিনও নয়। এক সপ্তাহ ওভাবে খোঁজাখুঁজির পরে সবাই হাল ছেড়ে দিল। ওদিকে তাম্বির মা অন্ন জল ত্যাগ করে দিয়েছিল। তারপর একদিন কি হলো? রমন থাকতে না পেরে জানতে চাইল। একদিন রাতে তাম্বির মা রূপা
নদীর জলে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে ফেললে। লাশটা যখন পাওয়া গেল তখন পচে গলে ঢোল হয়ে। ও ভগবান, হায় রাম 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 রাম। কথাটাকে মাঝপথেই থামিয়ে দিল যুবক। বাচ্চাটার সামনে কেউ এসব কথা বলে? বাগাল আবেগে মাথা নেড়ে চলেছে। ভাবখানা এমন যেন শহুরে লোকেরা বাস্তবের মাটির কাঠিন্য থেকে বাচ্চাদের দূরে রেখে একটা রূপকথার জগতে বাস করাতে চায়। কিন্তু বাস্তব আসলে অরূপকথা, নিষ্ঠুর, নির্মম। তাকে যত তাড়াতাড়ি চিনবে ততই মঙ্গল। সে এবার রমণের দিকে তাকালো। তার শিশু চোখে করুণা উথলে উঠেছে তার প্রতি অগাধ আস্থা। জলে ডুবে মরলে শরীর ফুলে ওঠে বুঝি? রমণ গল্পটার মধ্যে বুঁদ হয়ে গেছে। হ্যাঁ বাবা, জল ঢুকে যায় দেহের ভেতরে। রমণ গুম খেয়ে গেল, চুপ করে হাঁটতে লাগলো। আবার হঠাৎ করেই জিজ্ঞাসা করল, তারপর থেকে তাম্বির বাবা অম্বি একটু খ্যাপা খ্যাপা মতন হয়ে গেল। কাজকর্ম বন্ধ করে দিল, কারোর সঙ্গে কথাও বলতো না, মিশতও না। দিনের বেলায় নেশা করে পড়ে থাকতো, রাতের বেলায় বনের মধ্যে উন্মাদের মতন ঘুরতো আর তাম্বি তাম্বি বলে চিৎকার করে ডাকতো। তারপর রমণের আর তর সইছে না। তারপর একদিন তার সঙ্গে শিব পাহাড়ের কোনো এক গুহায় এক অঘরীর দেখা হয়। অঘরী বোঝো তো? রমণ মাথা নাড়ল। না। তারা ভগবান শিবের উপাসক। তাদের অনেক ক্ষমতা, নয়কে হয় করে দিতে পারে। শ্মশানে ঘোরে, প্রেত নিয়ে খেলা করে। তো যাই হোক, অম্বির দশার কাহিনী শুনে সেই অঘরী বললে, তুই একটা অকম্মা, ছেলেকে খুঁজে বের করতে না পেরে নেশা করে নিজের জীবন নষ্ট করছিস, প্রতিশোধ নিতে চাস? রমণ অস্থির হয়ে উঠেছে উত্তরটা শোনার জন্য। অম্বি বললে, হ্যাঁ। ওদের দুজনের মধ্যে কি কথা হয়েছিল আপনি কি করে জানলেন? যুবক বাগালকে ঠেস মেরে বলল, আমি সব জানি সাহেব। ধরে নিতে পারো যা কিছু ঘটেছিল তা আমার চোখের সামনেই ঘটেছিল। শেষে শব্দগুলো উচ্চারণের সময় তার গলাটা খাদে নেমে এসেছে। কপালে কাকের পায়ের মতন আঙুলের মতো সরু সরু বলি রেখা। অঘরী অম্বিকে শিখিয়ে দিয়েছিল কিভাবে নাগ দেবতার পূজা করে তাকে তুষ্ট করতে হবে। অম্বিও সেই মতো কাজ করছিল। কেউ কেউ বলে টানা 7 বছর 24 ঘন্টা চোখের পলক না ফেলে সেই পূজা করতে হয়। চোখের জল চিরদিনের মতন শুকিয়ে যায়। সির্ফ 2 মিনিট চোখের পলক না ফেলে থাকতে পারবেন? যুবক হেসে উড়িয়ে দিল। নিজের সন্তানকে রক্ষা করতে না পারার কষ্ট যে বাপকে কুড়িয়ে কুড়িয়ে খায়, সেই বাপের পক্ষে সব কিছু করতে পারা সম্ভব। বাগালের নাকের পাটা দুটো ফুলে উঠেছে উত্তেজনায়। হাতের লাঠিটা নিয়ে একবার জোরে ঠক করে মাটিতে ঠুকে দিল। তারপর কি হলো? রমণ অখণ্ড মনোযোগ দিয়ে শুনছে। কঠোর তপস্যার পর নাগ দেবতা সন্তুষ্ট হয়ে অম্বিকে বর দিয়েছিলেন। কি বর? ইচ্ছাধারী সাপ হওয়ার পর সে যখন ইচ্ছে যে কোনো রূপ ধারণ করতে পারবে। যখন ইচ্ছে সাপ হয়ে নিজের তীব্র বিষ দিয়ে যে কোনো জীবকে প্রাণীকে শেষ করে দিতে পারবে। রমণ ভেবলে গেছে। একবার অমরাবতীতে বাস স্ট্যান্ডের বাইরে সে একটা ম্যাজিক শো দেখেছিল।
জাদুকর বড় একখানা টুপির মধ্যে ফুল ঢোকাচ্ছে আর বের করে আনছে কান লোটা একটা সাদা খরগোশ। যদি খরগোশের জায়গাতে একটা গোখরো সাপ বেরিয়ে আসতো, ভাবতেই সে শিউরে উঠল। বলল, কি করে সাপ হয়ে যায়? ওর একটা মন্ত্র আছে। নাগ দেবতাকে স্মরণ করে মনে মনে সেই মন্ত্রটা 108 বার জপ করলেই হলো। তবে এই রূপ বদলানোটা সে সবার সামনে করতে পারবে না, চোখের আড়ালে করতে হবে। ধরো একটা জলজ্যান্ত মানুষ দেয়াল কিংবা গাছের আড়ালে গেল আর বেরিয়ে এলো একটা জাত গোখরো। তাম্বির বাবা বদলা নিতে পেরেছিল? তাম্বিকে সে পায়নি। যে লোকগুলো তাম্বিকে ধরে নিয়ে গিয়েছিল তারা আগেই তাকে বিক্রি করে দিয়েছিল অন্য দেশে, কিন্তু লোকগুলোকে ঠিক খুঁজে বের করেছিল অম্বি। পুনের একটা হোটেলে 3 জন ছিল। অম্বি তাদের ঘরে ঢুকে সাপ হয়ে কামড়েছিল। বিষে নীল হয়ে যাওয়া দেহ মিলেছিল পরদিন। তবে তারাও কম ছিল না। অম্বিকে কিছু দিয়ে আঘাত করেছিল, ঘরে রক্ত পড়েছিল, ফরেন্সিক টেস্টও হয়েছিল, বলেছিল ওটা সাপের রক্ত। সেই অম্বি আজও শিব পাহাড়ের বনে বনে ঘুরে বেড়ায়। সেই তল্লাটের সব বাচ্চাদের রক্ষা করে। যখন যে তাকে মন দিয়ে ডাকে তখনই তার ত্রাতা হয়ে তাকে বাঁচাতে চলে আসে। এখানে তার রাজত্ব চলে। সে যে কোনো রূপ ধারণ করতে পারে, ছেলে বুড়ো, যে কোনো রূপ। এখন কত বয়স সেই অম্বির? প্রশ্নটা করল যুবক। এইসব ঘটেছিল সেই ইমার্জেন্সির বছরে। তখন অম্বির বয়স তোমার মতনই ছিল সাহেব। এখন তার বয়স প্রায় 75-76 হওয়ার কথা, প্রায় আমারই মতন। শেষ বাক্যটা বলার সময় কোথায় যেন হারিয়ে গেল বাগান। যুবক আবার একটা বিড়ি বের করে ধরাবে বলে হাতের বিড়ির প্যাকেটটা খচমচ করছে। হাতটা কাঁপছে, এতটাই বেশি কাঁপছে যে বুড়ো পাগাল হাতটাকে ধরে কাঁপুনিটাকে থামালো। বুড়ো এবার যুবকের চোখে চোখ রেখেছে। কোনো প্রশ্ন নেই, শুধু বোবার মতন তাকানো। শেষবারের মতন বলছি সাহেব। শেষবারের মতন কি বলছেন? ছাড়ুন আমাকে। প্রাণ নিয়ে পালাতে চাইলে পালাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। পালাবো কেন? ক্ষমাই বা কিসের জন্য? একটা সময় আমি ভালো মন্দ বিচার করতে পারতাম না, কিন্তু এখন পারি। তোমার মতন লোককে আমি বহু দূর থেকে দেখলেই চিনে ফেলি। তোমাদের গায়ে একটা নোংরা গন্ধ থাকে। বলে নিজের জিভটাকে অদ্ভুত কায়দায় হাওয়ায় ছুঁড়ে দিল বুড়ো পাগাল, ঠিক যেন জাত সাপ। কি বলছেন এসব? তোমার মিষ্টি কায়দায় তুমি ছেলে ভোলাতে পারবে, সব মেয়েকে দিদি বোন বলে তাদের মন জয় করতে পারবে, কিন্তু আমার অভিজ্ঞ চোখে ধোঁকা দেওয়া মুশকিল। তোমার ঝোলা ব্যাগে সবসময় বিস্কুট থাকে কেন আমি জানি না বুঝি। দেখুন দেখুন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এই বাচ্চাটার মা আমাকে ভাই বলে। আমাদের যেতে দিন, একে এর মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি আমি। যুবক হাতটা ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু এখন বুড়ো বাগালের শক্তিটা টের পাচ্ছে সে। হাত তো নয়, যেন যেন লোহার শেকল। আমার তাম্বিকে যা সহ্য করতে হয়েছে তা আমি অন্য কোনো বাচ্চার সঙ্গে হতে দেব না। বুড়ো বাগালের কথাটা সাপের হিসিসানির মতন শোনাচ্ছে। আমি ওই গাছটার কাছে গিয়ে অপেক্ষা করছি। তুমি বাচ্চাটাকে বলো যে তুমি ছোট বাইরে যাবে,
বলে ওকে ওখানে রেখে কেটে পড়ো। ওকে আমি সঙ্গে করে নিয়ে যাব। কেটে পড়ব কেন? আপনি যেমন ভাবছেন, এই দেখুন, আমি সেরকম লোক নই। আমি আচ্ছা আদমি আছি, আমি ভালো লোক। ওই গাছটার কাছ থেকে ফিরে এসে যদি দেখি তুমি এখানে দাঁড়িয়ে আছো। আবার সাপের মতন জিভ বের করে লোকটা বলল, তাহলে তুমি আমার অন্য রূপ দেখবে। নিজের বক্তব্য শেষ করেই বুড়ো বাগাল পূর্ব নির্দিষ্ট গাছটার দিকে পা বাড়ালো। রমন সব দেখেছে, সব শুনেছে। ভয়ে সে থরথর করে কাঁপছে। ওই যুবক তাকে বলে গেল সে এক্ষুনি ফিরবে। এখন এখানে রয়েছে শুধু সে আর বুড়ো বাগাল। বুড়োর মুখে এখন তাচ্ছিল্যের হাসি হবে নাই বা কেন? এই ব্যবসায় তার জুড়ি মেলা ভার, দয়া, মায়া, করুণা, লজ্জা, এসব শব্দ তার অভিধানে নেই। ছেলে পাচার করতে গেলে এসব রাখলে চলেও না। রমনকে বাগাল জিজ্ঞেস করল, তোমার মামা গেল কই? কোনো উত্তর নেই। রমনের প্যান্ট ভিজে উঠেছে। ইচ্ছাধারী সাপের গল্প বলে আজ অব্দি কোনোদিন ফেল করিনি রে। শিক্ষা মানুষকে ভোঁতা করে দেয়। আমার থেকে শেখো। কোনোদিন স্কুলে ধার মারাইনি, কিন্তু কথা বেচতে আমি ফার্স্ট। শোন বাপ, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাব না আমি। এখান থেকে নিয়ে যাব, এইখান থেকে নিয়ে গিয়ে একটা বোটে তুলে দেবো। সেই বোট আরবে নিয়ে যাবে। অবশ্য আরবে নাও নিয়ে যেতে পারে, উত্তরপ্রদেশেও নিয়ে যেতে পারে অনেক সময়। ওটা ওদের ব্যাপার। আরবে গেলে শেখেদের হারামে ঠাঁই পাবি, আর উত্তরপ্রদেশে গেলে হাত পা ভেঙে ল্যাংড়া লুলা বানিয়ে তোকে ভিক্ষে করাবে। যা যা, যে চলে যাবি যা। আমার কি কট করে গোলাপি নোট পেলেই আমার হলো। আয়, এবার আসল কাজটা সারি। লোকটা নিজের কোটের পকেট থেকে একটা রুমাল আর একটা ছোট শিশি বের করে আনলো। শিশিতে হলদেটে তরল। সেটা রুমালে ঢেলে এগোতে লাগলো রমনের দিকে। রমন ভয়ে গোঁ গোঁ করল, বুড়ো বাগালের দিকে আঙুল তুলে। বাগাল ভাবছে, আঙুল তুলেই আর কি হবে, তাকে আটকানো যাবে? এমন সময় বুড়ো বাগালের খটকা লাগলো। বুঝল যে আঙুলটা রমন তাকে দেখে তোলেনি, তুলেছে অন্য কাউকে দেখে, যে তার পেছনে এসে দাঁড়িয়েছে। পেছনে ফিরে তাকাতেই বিষম ছটকাটা লাগলো তার। অদূর একটা ঝোপের আড়ালে হলদেটে মতন একটা কি নড়াচড়া করছে। আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে। একটু একটু করে যখন সেটা সম্পূর্ণ উঠে দাঁড়ালো, বুড়ো তখন হতবাক। একটা শঙ্খচূড় সাপ। ডালি ফুলিয়ে সাপটা যখন নিজের সম্পূর্ণ রূপে বিকশিত হলো, সেই দেখে রমন ওইখানে মূর্ছা গেল। কর কর করে বিদ্যুৎ চমকালো। বাগালের চোখের পলক পড়ল বাজের তীব্র আওয়াজে। চোখ মেলতেই সে স্থবির হয়ে গেল ভয়ে। সাপটা তার সামনেই এসে দাঁড়িয়েছে। ফনা তলা অবস্থায় তার মাথা থেকেও প্রায় 1 হাত উঁচুতে অবস্থান করছে প্রাণীটা। বাকি দেহটা শুকনো পাতায় নড়ে চড়ে খসখস শব্দ তুলছে। এবারে সাপটা নিজের ফনা নামিয়ে আনলো বাগালের চোখের সামনে। অদ্ভুত শুষ্ক সাপটার একটা চোখ কোনো আঘাতে নষ্ট হয়ে গিয়েছিল হয়তো। তার উপরে একটা কাটা দাগ। হিম শীতল দৃষ্টি তার, আর মুখের কোণে একটা দুর্বোধ্য হাসির মতন ফাঁক।
রমন বাড়িতে এসে পৌঁছেছে। তার মা আনন্দে আত্মহারা হয়েছে। ছেলেকে হারিয়ে ফেলে বেচারি উন্মাদের মতন করছিল। এই তল্লাটে ছেড়ে ধরার যা দৌরাত্ম্য, তাতে এত সহজে নিজের সন্তানকে ফিরে পাবে ভাবতেই পারেনি সে। একবার করে ছেলের গালে চুম খাচ্ছে, আরেকবার করে ছুটে গিয়ে গ্রামের দেবতার থানে মাথা ঠুকে প্রণাম করছে। গ্রাম দেবতা বলতে নাগ দেবতা। ছেলেকে হারিয়ে ঠাকুরের কাছে মানত করেছিল ফিরে এলে পুজো দেবে। রমন ফিরে এসেছে কিভাবে তা কেউ জানে না। রমন নিজেও জানে না। সে তার মামাকে আর কোনোদিন দেখেনি। আপনারা শুনছিলেন লেখক অভিক মুখোপাধ্যায়ের লেখা গল্প ভুল্লারি। আজকের গল্প পাঠে আমি সৌভিক। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। এছাড়াও আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, কারণ আমরা যখনই গল্প আপলোড করব তখনই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়া আমাদের গল্প পাঠ যদি আপনার ভালো লাগে আপনি তা শেয়ার করে নিতে পারেন আপনার কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সঙ্গে। এটি আপনার কাছে সম্পূর্ণ ফ্রি, কিন্তু এটা আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা যোগায় এরকম একটা খালি ঘরে একটা মাইকের সামনে বকবক করার সময়। আজকের গল্প পাঠে আমি সৌভিক, বাচ্চা ছেলেটির ভূমিকায় সৌগত, ভুল্লারির ভূমিকায় রানা। আজকের গল্পের নাট্যরূপ দিয়েছে মোহর। আবহ ও শব্দ সংযোজনে 62 FPS স্টুডিও। গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছে সৌভিক পিক্সেলের থেকে। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় টিম ইয়োর অক্টোপাস। অক্টোপাস ফিরে আসবে আপনাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।